আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটির বর্তমান বস পেপ গার্দিওলা এমন একজন কোচ যিনি কিনা সবসময় অ্যাটাককে অনেক বেশি করে গুরুত্ব দিয়েছেন, এবং ওই যে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট কাইন্ড অফ ডিফেন্স, ওই মেন্টালিটি অনেক সময় পেপ গার্দিওলা দেখিয়েছেন। এটা যেমন সত্য, তেমনি বছরের পর বছর আমরা দেখেছি কিভাবে পেপ গার্দিওলা অনেকটা স্ট্রাকচারাল টাইপের একটা ফুটবল দর্শন নিয়ে এসেছেন, যেখানে মাঠের মধ্যে একটা নির্দিষ্ট ফরমেশন, সে স্ট্রাকচার, সে শেপটা ধরে রাখার ব্যাপারটা এতটাই প্রমিনেন্ট যে সেটা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আপফ্রন্ট শুধুমাত্র একজন সেন্টার ফরওয়ার্ড রেখে তার আশেপাশে অ্যাটাকিং মিডফিল্ডার রেখে এমন একটা সিস্টেম তিনি বানিয়েছেন যেখানে আপনি শুধুমাত্র যে ফরওয়ার্ড বেসড বা একেবারে অ্যাটাক বেসড একটা সিস্টেম সেটা না বলে এটাকে ওই যে বললাম একেবারে স্ট্রাকচার বা ফরমেশন ডিপেন্ডেন্ট একটা সিস্টেম, এই জিনিসটাই বলা উচিত। মাঝখানের এই সময়টা আমরা যখন ফুটবল ট্রান্সফার নিয়ে খুব একটা বেশি অন্যান্য ক্লাবে অ্যাক্টিভিটি দেখছি না, তখন পেপ গার্দিওলা কিন্তু বেশ কয়েকটা সাইনিং করিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। এবং সেই সাইনিংগুলো করার পরে যখন ক্লাব বিশ্বকাপে আমরা পেপ গার্দিওলার সিস্টেমে বেশ কয়েকটা ম্যাচ দেখলাম, সেখানে দেখলাম যে মিডফিল্ড টু অ্যাটাক লাইন এই জায়গা থেকে একটা ক্রাউড দেখা যাচ্ছে, প্রায় 27 জনের একটা রুস্টার তিনি কিন্তু নিয়ে এই মুহূর্তে কাজ করছেন, যেখানে প্রায় 17 জন প্লেয়ারই মিডফিল্ড টু অ্যাটাক লাইনে কাজ করেন। অর্থাৎ এত মিডফিল্ড অপশান তিনি এনেছেন, অ্যাটাকিং মিডফিল্ডে এত অপশান তিনি এনেছেন। তিনি যদি সামনে শুধুমাত্র এর্লিং হল্যান্ডকে রাখেন, খুব একটা বেশি ফরওয়ার্ড সেখানে খেলানোর সুযোগ নেই, তাহলে অ্যাটাকিং মিডফিল্ডে কাকে ছেড়ে কাকে খেলাবেন সেটা নিয়ে কিন্তু বিস্তরে আলোচনা করতে হবে। এবং এখানে আসলে পেপের নতুন কোনো আইডিয়া আমরা কি দেখবো, নাকি আসলে অ্যাগ্রেসিভ কোনো একটা ট্যাকটিক্সে যাবেন, সামনের সিজনে আরও বেশি করে অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে আসবেন, যেহেতু এত অ্যাটাকিং মিডফিল্ডার তিনি এনেছেন, সেটাই এখন ফুটবলে খুবই আকর্ষণীয় একটা দেখার মতো ব্যাপার হওয়া উচিত। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে আমরা 2-3-5 উইথ দ্য বল এমন টাইপের ফরমেশন দেখেছি, আল আইনের বিপক্ষে পরবর্তী ম্যাচে 3-1-4-2 এমন টাইপের ফরমেশনও দেখা গিয়েছে। রদ্রি যখন মিডফিল্ডে একেবারে পূর্ণাঙ্গভাবে ফিরে আসবেন, তখন মিডফিল্ডটার শেপও অনেক বেশি রদ্রি কেন্দ্রিক হবে, সেখানেও একটা বড় পরিবর্তন আসবে। অর্থাৎ এখানে পেপ গার্দিওলাকে ট্যাকটিক্যালি ফরমেশন ওয়াইজ অনেক বেশি করে ফ্লেক্সিবল মনে হচ্ছে, যেটা একটা লম্বা সময় ধরে দেখা যায়নি। এখন আসলে এত মানুষের ভিড়ে রাইট কম্বিনেশন বের করার চ্যালেঞ্জটা কোথায় সেটা যদি একটু বলি, এর্লিং হল্যান্ড একেবারে আনটাচেবল একজন প্লেয়ার, অর্থাৎ হল্যান্ড খেলবেনই আপফ্রন্ট সেন্টার ফরওয়ার্ড হিসেবে, তিনি শুধুমাত্র থাকবেন, তাই বাকি 10 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে হবে। আর শুধুমাত্র আমি যদি মিডফিল্ডে অ্যাটাক লাইনের কথা বলি, অ্যাটাকিং মিডফিল্ডে 10 জনের মতো প্লেয়ার আছে, যেটা goal.com বলছে, কিন্তু স্পট আছে 3টা, অর্থাৎ 3টা ভিন্ন পজিশনে 10টার মতো অপশান এখানে পেপ গার্দিওলা রাখছেন। এর মধ্যে আরও অপশান কমে যায় যখন আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে ফিল ফোডেনের মতো একজন প্লেয়ার, যাকে কিনা তার কোচিংয়ের সময়টাতে সবচেয়ে সেরা ট্যালেন্ট লিওনেল মেসির পরে যাকে সবচেয়ে সেরা ট্যালেন্ট পেপ গার্দিওলা বলেন, তার অধীনে খেলা, সেই ফিল ফোডেনকে তো একটা গুরুত্বপূর্ণ জায়গা দিতে হবে। তাই ফোডেন যদি থাকেন তাহলে আপফ্রন্ট, এর্লিং হল্যান্ড যদি থাকেন তাহলে স্পটটা আরও কমে যায়, হয়তো বা অ্যাটাক মেন্টালিটির আর 2 জন প্লেয়ারকে তিনি রাখতে পারবেন। মারমুশের মতো একজন কি থ্রেডকে অবশ্যই তাকে রাখতে হবে, সেক্ষেত্রে লেফট সাইডের একজন ফরওয়ার্ড হিসেবে তাকে খেলানো যায়। জয়েন্ট টপ সেকেন্ড স্কোরার ছিলেন এবং সবসময় তার মুভমেন্টের মাধ্যমে গোলের থ্রেড ক্রিয়েট করতে পারেন, তার স্পিডটাও ভালো, এ জায়গা থেকে মারমুশকেও কিন্তু প্ল্যানে রাখতে হবে। আপনি কি স্যাভিনো এবং ডকুর কথা ভুলে গিয়েছেন? তাদের ওভারঅল উইং প্লে, তাদের স্পিড, 1 ভার্সেস 1 সিচুয়েশনে ড্রিবলিং করার অ্যাবিলিটি, সকল কিছু তাদেরকে অবশ্যই এই প্ল্যানটার মধ্যে রাখবে। তবে স্যাভিনো এবং ডকুর ক্ষেত্রে একটা জিনিস হয়তোবা মিলে যাবে, যে মাঝে মতো ওয়েস্টফুল অর্থাৎ বল লুজ করেন, এবং তারা হয়তোবা আস্তে আস্তে বদলি প্লেয়ার হিসেবে, বিশেষ করে ডকুর কথা বলছি, গেলোবারের মতো বদলি প্লেয়ার হিসেবে ডেঞ্জারাস হবেন এমন একটা অপশানে তারা যাবেন। আমরা যদি মিডফিল্ড টু ফাইনাল থার্ডের কথা বলি, ক্লাউদিও অ্যাচেভেরি নামক অপশানের কথা ভুলে গেলে একেবারেই চলবে না। সর্বশেষ ম্যাচে ফ্রি কিকের মাধ্যমে একটা গোল করেছেন, তবে একই সঙ্গে আরও একজন প্লেয়ার কিন্তু এসেছেন, ফ্রেঞ্চ ক্লাব লিওর হয়ে লম্বা একটা সময় ধরে খেলা প্লেয়ার রায়ান চেরকি কিংবা হায়ান শেরকি, যে নামে প্রোনাউন্স করেন না কেন, এই চেরকি যেহেতু এসেছেন, তাকে একটা লং টার্ম ধরে শেষ পর্যন্ত কেভিন ডি ব্রুইনের একটা বিকল্প হিসেবে ধরা হচ্ছে। ক্লাউদিও অ্যাচেভেরির ক্ষেত্রে আপনার কাছে শুনতে খারাপ লাগলো, বাস্তবতা এটা, এখনও হয়তো ওয়েট করতে হবে, এখনও তার ওভারঅল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টের উপর নজর রাখা হচ্ছে। আপাতকালীন সময়ের জন্য রায়ান চেরকি কিন্তু এখানে একটা বেটার অপশান, অন্তত ফিজিক্যালও হবেন বলে অনেকে মনে করছেন, এবং ইংলিশ মিডিয়াতে আমি ওই যে ডি ব্রুইনের জায়গাতে রায়ান চেরকি এই অপশানটাই বেশি দেখছি। এই যে আমি এত প্লেয়ারের কথা বললাম, এরা অ্যাটাক তৈরি করবেন অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার অথবা উইঙ্গার প্লেমেকার হিসেবে, এখানেও কিন্তু অনেক নামের কথা বলেছি, অনেক নাম বাইরেও আছে। এত প্লেয়ার তো আপনি একসাথে একই একাদশে খেলাতে পারবেন না। এখানে পেপ গার্দিওলাকে আসলে একটা কম্বিনেশন বের করার মতো ব্যাপারের দিকে যেতে হবে। এখন কথা হচ্ছে, দলে তার অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন, একেবারে ফাইনাল থার্ডে খেলতে পারেন এমন 10 জন প্লেয়ার যখন আছে, সেখান থেকে 3 থেকে 4 জন
হয়তোবা তিনি সিলেক্ট করতে পারবেন। তার মানে কি সামনের সিজনে আরেকটু বেশি অ্যাটাক মেন্টালিটির ম্যানচেস্টার সিটিকে আমরা দেখছি। অ্যাটাক মেন্টালিটির ম্যানচেস্টার সিটিকে দেখতে হলে ডিফেন্সে আপনার ভালো কাভারেজ লাগে, যেটা গত সিজনে ইনজুরির কারণে রদ্রি না থাকায় একটা বড় রকমের চিন্তার কারণ ছিল। রদ্রি ফেরাটা একটা বড়, বা বলা উচিত সবচেয়ে বড় নির্ভরতা। এর পাশাপাশি এসি মিলান থেকে নেদারল্যান্ডসের ফুটবলার তিজানি রেইন্ডার্সকে যে নেওয়া হলো, রেন্ডার্স কিংবা যে নামে প্রোনাউন্স করেন না কেন, এই প্লেয়ারটা দিন শেষে উইদাউট দ্য বল খুবই অ্যাগ্রেসিভ একটা প্রেসার, এমন টাইপের সাইনিং দেখলে মনে হয় যে ম্যানচেস্টার সিটি তেড়ে ফুড়ে আক্রমণ করবে। যখন বল লুজ করবে তখন রেইন্ডার কিংবা রড্রির মতো ডিফেন্সিভ মিডফিল্ডাররা কাভারেজ দেবেন, এমন একটা মেন্টালিটির দিকেও হয়তো বা পেপ গার্দিওলা যাচ্ছেন এবং অনেকটা প্রি সিজনের মতো এক্সপেরিমেন্টগুলো ক্লাব বিশ্বকাপেই করছেন। ধন্যবাদ সবাইকে।